সত্যিকারের ল্যাম্পোর ছবি। টিকিট বাবুর সঙ্গে লাম্পো আদর খাচ্ছে তার কাছে। টিকিট বাবুর স্ত্রী ও কন্যার সঙ্গে লাম্পো। ট্রেনের উপর উঠে দাঁড়িয়ে রয়েছে লাম্পো। ট্রেনে যাত্রী লাম্পো। নমস্কার, এসডিএমটি গল্প পাঠের আসরের আরও একটি নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত। আমাদের এই গল্প পাঠের আসরে আমরা আপনাদেরকে পড়ে শোনাচ্ছি নারায়ণ সান্যালের বিখ্যাত গ্রন্থ না মানুষের কাহিনী থেকে একটি অনবদ্য গল্প লাম্পো। ইতালির একটি স্টেশনে একটি রেলে ভ্রাম্যমান কুকুরের গল্প নিয়েই এই কাহিনী। আজকে আর বেশি কথা না বলে চলুন শুরু করি আমাদের আজকের পর্ব। আগের পর্বে আমরা দেখেছি লাম্পো কঙ্কালসার অবস্থায় ফিরে এসেছে সেই স্টেশনে। তারপর তাকে ডাক্তারবাবু দেখে বলেছেন যে সে খুব একটা ভালো নেই, তার বিভিন্ন জায়গায় আঘাত পেয়ে ক্ষত সৃষ্টি হয়েছে শরীরের ভিতরে। তারপর কি হলো চলুন দেখি। এএসএম বললেন, ওকে কোনো ওষুধ দেবেন না ডক্টর, ওর যন্ত্রণাটা কমাতে? নিশ্চয়ই দেব, শুধু যন্ত্রণাটা কমাতে নয়, ওকে নিরাময় করতে। জানি বৃথা চেষ্টা, কিন্তু মেডিকেল সায়েন্সে বলে আশা ত্যাগ করতে নেই। জিজ্ঞাসা করি, ডক্টর রাতে কি ওকে এখানে রেখে যাব? সিগনালার বলে তাতে অসুবিধে নেই, আমরা পালা করে পাহারা দেব। ডক্টর গুইলিনো বলেন, তার চেয়ে তুমি ওকে সাবধানে কোলে করে বাড়িতেই নিয়ে যাও। বাড়িতে পৌঁছে ও তোমার স্ত্রীকে দেখলে, মেয়েকে দেখলে আরো খুশি হবে। বুঝলে না, এখানে ফিরে আসবার দুরন্ত বাসনাই ছিল ওর বেঁচে থাকার একমাত্র লক্ষ্য। তাই তীর্থ প্রান্তে পৌঁছে ওর এক মানসিক অবসাদ এসেছে। তোমার মেয়ের হাতে, বউয়ের হাতে আদর খেলে ও আবার বাঁচবার একটা প্রেরণা পাবে। ওর বেঁচে ওঠার প্রচেষ্টা জাগানোই হচ্ছে আমাদের প্রথম কাজ। উনি এমনভাবে বলছেন যেন লাম্পো একজন চিন্তা শক্তি সম্পন্ন মানুষ। তাই স্থির হলো। 2-3 জন আমাকে বাড়ি পৌঁছে দিতে সঙ্গে এলো। মিনা আর মির্না গাড়ি নিয়ে স্টেশনে এসেছে। ইতিমধ্যে টেলিফোনে তাদের জানানো হয়েছে। মির্না ওকে দেখে ঝরঝরিয়ে কেঁদে ফেলল। তাও তো বেচারি জানে না যে লাম্পোর মেয়াদ মাত্র 48 ঘন্টা। 48 ঘন্টা ছেড়ে 72 ঘন্টাও পার হয়ে গেল। লাম্পো উঠে দাঁড়াতে পারে না, কিন্তু এখন শুয়ে শুয়ে খেতে পারছে। মিনা বললে, তুমি কাল ওকে জংশনে নিয়ে যেও বরং। বুঝতে পারি মির্নার চোখের সামনে লাম্পোর মৃত্যুটা সে এড়াতে চাইছে, কিন্তু শুধু সেই জন্য কি ওই মরণাপন্ন জন্তুটাকে আমার কষ্ট দেওয়া ঠিক হবে? প্রসঙ্গটা তুলতেই মিনা বলে, তুমি আমার কথা বুঝতে পারোনি। ডক্টর গুইলিনো যা বলেছিলেন তা সত্য, কিন্তু অর্ধ সত্য। লাম্পো এখানে এসে আমাদের যত্নে আরাম পেয়েছে, কিন্তু সে তার আকাঙ্ক্ষার জিনিসগুলো থেকে বঞ্চিত হচ্ছে। কি তা? ট্রেনের হুইসল, ইঞ্জিনের ঘসঘস, যাত্রীদের আনাগোনা, শান্টিংয়ের শব্দ, এতেই ও অভ্যস্ত, এতেই ওর আনন্দ। ও যে রেলওয়ে ডগ। হয়তো মিনার কথাই ঠিক। পরদিন তাকে আবার ফিরিয়ে নিয়ে গেলুম জংশনে। আবার সবাই তাকে দেখতে এলো। ইতিমধ্যে আশেপাশে সব কয়টা স্টেশনে খবরটা ছড়িয়ে পড়েছে। দূর দূর থেকে পর্যন্ত টেলিফোনে কল আসছে। লাম্পো কেমন আছে? আজ কি খেয়েছে? ডাক্তার কি বলছেন? আপ ডাউন গাড়ি যদি 5 মিনিট দাঁড়ায়, তবে ড্রাইভার গার্ডরা একবার তত্ত্বতালাশ নিয়ে যায় লাম্পোর। পরদিন লরেঞ্জো এসে হাজির। মাস 2 তাকে আমি দেখিনি। ইতিমধ্যে সে অবসর নিয়েছে। তার আগে অর্থাৎ লাম্পো চলে যাওয়ার পর কয়েকবার তার সঙ্গে দেখা হয়েছে। অনেক কিছু আলোচনা করেছি আমরা। সিনেমা, সরকার, রাজনীতি, আবহাওয়া। বিশেষ একটি প্রসঙ্গ আমিও তুলিনি, সেও নয়। তাই লাম্পোকে সে 7 সমুদ্র 13 নদীর কোন পাড়ে ছেড়ে দিয়ে এসেছিল সে কথাটা আমি জানতুম না। ওকে দেখে বলি, হ্যালো লরেঞ্জো, অনেকদিন পরে তুমি, কি মনে করে? চক্ষুকর্ণের বিবাদ ভঞ্জন করতে। এ যে অবিশ্বাস্য। লরেঞ্জো ওর কাছে আসতেই লাম্পো তাকে চিনতে পারল, লেজ নাড়ল, তারপর চোখ বুজে ঘুমোতে থাকে। লরেঞ্জো বললে, মাই ডিয়ার এলভিও, আমি তোমাকে যা বলবো সে কথা আমাকে কেউ বললে আমি বিশ্বাস করতুম না, কিন্তু এ যে আমার নিজের অভিজ্ঞতা।
লরেঞ্জো যদিও প্রথমে ওকে উত্তরমুখ নিয়ে গিয়েছিল, কিন্তু তারপরে ফেরার পথেও ওকে নিয়ে আসে। দিন 15-20 সে ওকে খাঁচা বন্দি করে রাখে, বাইরের দৃশ্য দেখতে দেয় না, যাতে সূর্যের আলো বা তারা দেখে সে বুঝতে না পারে কখন কোন দিকে যাচ্ছে। শেষ পর্যন্ত নেপলসে পৌঁছে ওর এক সহকর্মী খাঁচা সমেত লাম্পোর দায়িত্ব বুঝে নেয়, তাকে আদ্যোপান্ত ব্যাপারটা খুলে বলে। ওর সেই বন্ধু ইতালি চরণের গোড়ালির দিকে বাড়ি শহরে যাচ্ছিল। এখানে একটি কথা বলে দেওয়া প্রয়োজন, ম্যাপে ইতালিকে অনেকটা একটা পায়ের মতো দেখতে লাগে। সেই ছবিটিও, ইতালির সেই বিশেষ ছবিটিও আমরা এই পর্বে আপনাদের এর মধ্যে দেখিয়ে দেব, তাহলে বুঝতে পারবেন এই বর্ণনাটার সঙ্গে তার মিল কোথায়। এতদিন বন্দি জীবনে লাম্পো অতিষ্ঠ হয়ে উঠেছিল। বার্লেত্তা স্টেশনের কাছাকাছি খাঁচাটা সাফা করবার উপক্রম করতেই লাম্পো চলন্ত ট্রেন থেকে লাফ দিয়ে পালায়, সেটা আড্রিয়াটিক সাগরের উপকূলে, রেলপথে কাপিগ্লিয়া থেকে 686 কিলোমিটার দূরে। খবরটা সে লরেঞ্জোকে জানায়। লরেঞ্জো ওই অঞ্চলের সকলকে বলে লাম্পোর কোনো সন্ধান পেলে তাকে জানাতে। কেউ সন্ধান পায়নি। তারপর মাস দেড়েক বাদে এক ইঞ্জিন ড্রাইভার ওকে জানায় যে রেগ্গিও ক্যালাব্রিয়া স্টেশনে সে লাম্পোকে চলন্ত ট্রেন থেকে দেখেছে। লাম্পোকে সে ভালোভাবেই চিনত, ভুল হবার কারণ নেই। ওই রেগ্গিও ক্যালাব্রিয়া হচ্ছে বার্লেত্তা থেকে বিপরীত দিকে প্রায় 500 কিলোমিটার দূরত্বে। দিগ্ভ্রান্ত লাম্পো 500 মাইল পাড়ি দিয়েছে এই 1.5 মাসে, কিন্তু সে এগিয়ে গেছে লক্ষ্যের বিপরীত মুখে। তাকে শেষ যখন দেখা গেছে তখন এই জংশন স্টেশন থেকে রেলপথে তার দূরত্ব প্রায় 1200 কিলোমিটার। ওই জায়গা থেকে এখানে আসতে হলে তাকে 4 বার ট্রেন বদল করতে হয়, কিছুটা মিটার গেজে, কিছুটা ব্রড গেজে। লাম্পো কিভাবে এসেছে, কতটা ট্রেনে, কতটা হেঁটে, তার হিসাব নেই, কিন্তু তার যাত্রাপথ তিরেনিয়ান উপকূল ধরে আড্রিয়াটিক সাগর, তারপর দক্ষিণ পশ্চিম মুখে ইতালির চরণের বুড়ো আঙুলের দিকে এবং শেষমেশ উত্তর মুখে। ইতালির ম্যাপ লাম্পো গল্পটির একদম শেষ পৃষ্ঠায় এটি রয়েছে। ম্যাপটি দেখলেই মনে হচ্ছে যেন একটা পায়ের গড়ন। আমরা যদি ভালো করে লক্ষ্য করি তাহলে দেখতে পাবো যেন হিলতোলা জুতো পরে একজনের পা। তো এই ম্যাপের মধ্যে এই অংশটিকে বলা হচ্ছে গোড়ালির দিক এবং এই অংশটি হচ্ছে পায়ের সামনের দিক। কাছ থেকে যদি দেখি, এই হচ্ছে সেই বাড়ি যার নাম বলা হয়েছে, এবং প্রথমে লাম্পো গিয়েছিল যেখানে সেই নেপলস, এখানে রয়েছে রোম। আরো উত্তর দিকে গেলে আমরা দেখতে পাচ্ছি এলবা দ্বীপপুঞ্জ, পিসা, বোলোনা, জেনোয়া, ভেনিস, মিলান, এই সমস্ত অঞ্চলগুলি দেখতে পাচ্ছি। এবং দেখা গিয়েছিল যে লাম্পো এই বাড়ি, এই অংশটিও অতিক্রম করে উল্টো দিকে চলে এসেছিল, একদম শেষ প্রান্তে। তারপর সেখান থেকে কি করে সে কাপিগ্লিয়া মারিত্তিমায় ফিরল সেটা একটা বিস্ময়। টাইম টেবিল যে পড়তে পারে না, এনকোয়ারি অফিসে গিয়ে প্রশ্ন করতে পারে না, বিন টিকিটের কুকুরকে যেখানে ক্রমাগত ছেই ছেই দূর দূর শুনতে হয়, তার পক্ষে এ পথ পাড়ি দেওয়া অসম্ভব, একেবারে অসম্ভব। কিন্তু তাই দিয়েছিল লাম্পো। মৃত্যুর পূর্বে তার কঙ্কালসার দেহটা নিয়ে ফিরে এসেছিল মির্নার কোলে, ইচ্ছা পূরণ পরীর শুভেচ্ছা সম্বল করে। আন্দাজ করা যায় এর মধ্যে সে একবার বন্দী হয় কোনো একজন নিষ্ঠুর ব্যক্তির হাতে, যে ওকে শক্ত গ্যালভানাইজড তারের বকলস পরিয়ে দড়ি দিয়ে বেঁধে রেখেছিল। যেমন করেই হোক দড়ি কেটে লাম্পো আবার নিজেকে মুক্ত করে, কিন্তু গলা থেকে ওই টাইট তারটা সে খুলতে পারে না। ফলে সে ঢোক গিলতে পারেনি, হয়তো খেতেও পারেনি, তবু মরেনি সে। আশ্চর্য জীবনী শক্তি ওর। ডাক্তার গুইলিনোর প্রগনোসিস তুড়ি দিয়ে উড়িয়ে লাম্পো 4 পায়ে উঠে দাঁড়ালো একদিন। এতে বোধ করি সবচেয়ে খুশি হলেন ডাক্তারবাবু নিজেই। লাম্পোর গায়ে আবার লোম গজালো,
এখন সে হেঁটে চলে বেড়াতে পারে। এককালে লামপোর খাবার আমাকে লিরার বিনিময়ে কিনতে হতো, এখন হয় না। রেলওয়ে ক্যান্টিনের ম্যানেজার রীতিমতো ঝগড়াই শুরু করে দিল আমার সঙ্গে। আপনি কি বলতে চান মশাই, লাম্পো কি শুধু আপনার, আমাদের কেউ নয়? ও তো কাঁপিগলিয়া স্টেশনের সম্পত্তি, ও তো আমাদের। আমি বলি, ঠিক আছে ঠিক আছে, এতে অত চড়ছো কেন, না হয় তুমিই ওকে খাইও। একদিন সকালে ঠিক 8টার সময় আমার বাড়িতে কলিং বেল বাজলো, ডিং ডং করে নয়, ঘৌ। লাম্পো এসেছে তার ডিউটি করতে, মীরনাকে স্কুলে নিয়ে যেতে। ক্রমশ সে তার অভ্যস্ত জীবনে ফিরে যেতে চাইল। আবার সে এই ট্রেনে ওঠে, ও ট্রেন থেকে নামে, আবার তার ভ্রমণ শুরু হলো। লোকাল, প্যাসেঞ্জারে, এক্সপ্রেসে, মেলে। টুরিনলোম ডিলাক্স ট্রেনের হেড কুক ভারী খুশি। লাম্পোর জীবনে আবার ফিরে এলো নববসন্ত। কিন্তু ওই ইফ স্প্রিং কামস ক্যান উইন্টার বি ফার বিহাইন্ড। মানুষেরই মাঝে স্বর্গ নরক, মানুষ এতে সুরাসুর। সেই আইনে নিবদ্ধ দৃষ্টি সংখ্যালঘু রেল কর্মচারীরাও নতুন করে ঘোট পাকানো শুরু করলেন। বেওয়ারিশ কুকুরকে এভাবে ট্রেনে যাতায়াত করতে দেওয়াটা তো বেআইনি। সে যদি কাউকে কামড়ে দেয় তাহলে কে দায়ী হবে, তুমি? তাবর তাবর অফিসারদের সেই সার্কুলারটা তো তামাদি হয়ে যায়নি। আবার একদিন আমার ডাক পড়লো বড় সাহেবের ঘরে। তবে এবার আমাকে একা যেতে হলো না, আমরা সদল বলে হাজির হলুম বড় সাহেবের কামরায়। জনা 20-25। বড় সাহেব আগেই বলেছি রাশভারী মানুষ, কথা বলেন কম। এত বড় ডেপুটেশন দেখে বিরক্ত হয়ে বললেন, এ কি, আপনারা এসেছেন কেন? আমি তো শুধু বুকিং ক্লার্ককে ডেকেছি। ইউনিয়নের মুখপাত্র বললে, লাম্পো ওর একার নয় স্যার, আপনার যা বলবার আছে আমাদের সামনেই তা বলতে হবে। বড় সাহেব গর্জে ওঠেন, না, আমি যে লাম্পোর প্রসঙ্গে ওকে ডেকেছি তার কোনো প্রমাণ নেই। আমার যা বলবার তা ওকে জনান্তিকেই বলবো। ইচ্ছা হলে উনি তা এই ঘরের বাইরে গিয়ে তোমাদের জানাতে পারেন। যাও তোমরা। ইউনিয়নের পান্ডা বললে, ঠিক আছে স্যার, আমরাও ছেড়ে কথা বলবো না। 5 মিনিট পরে যখন আমি ঘর ছেড়ে বেরিয়ে এলুম, ওরা জানতে চাইলো কি ব্যাপার। বললুম, ব্যাপার কি তা জানি না, বড় সাহেব শুধু বললেন তার মেম সাহেব আমার সঙ্গে জনান্তিকে কি একটা আলোচনা করতে চান। আজ সন্ধ্যায় তার বাংলোতে যেতে বলেছেন। বাংলোতে যেতে বলেছেন মানে? অফিসের কাজ বাংলোতে কেন? তা তো জানি না, অফিসের কথাই যে বলবেন তাও জানাননি। অফিসের কথা ছাড়া আর কি কথা? তুমি মহাজন নও যে টাকা ধার চাইবেন, ব্যাচেলার নও যে মেয়ের জন্য পাত্র খুঁজছেন, তাহলে বাংলোতে কেন? বললাম তো জানি না, মেম সাহেব নাকি কিছু কথা বলবেন। তার আবার কি বলার থাকতে পারে তা জানি না ভাই। মেম সাহেবের প্রস্তাবটা নেহাতি অপ্রত্যাশিত। রেল বোর্ডের বড় কর্তাদের অসীম ক্ষমতা, হাকিম নড়ে তো হুকুম নড়ে না। স্টেশন মাস্টারমশাই সেই পরিপ্রেক্ষিতে অতি ক্ষুদ্র প্রাণী, লাম্পোর প্রতি তার যতই সহানুভূতি থাক। আমি বাধা দিয়ে বলি, মাদাম, আপনি যা বলছেন তা বুঝতে আমার কোনোই অসুবিধে হচ্ছে না। বস্তুত নতুন কথা আপনি কিছুই বলেননি, শুধু একটি কথাই বলবো। এই কথাগুলো আমি আমার বস এর মুখ থেকে শুনলেই বেশি খুশি হতুম। উনি হেসে বললেন, মসিয়ে বার্লেতানি, তুমি আমার কথা বিন্দু বিসর্গও বুঝতে পারছো না। বস্তুত তোমার ভুল হচ্ছে এজন্য যে তুমি আমার সবটা কথা এখনো শোনোনি। আমি বলতে চাই, রেল বোর্ডের বড় কর্তাদের অসীম ক্ষমতা, কিন্তু তার উপরেও একটা অথরিটি আছে, আমাদের তার দ্বারস্থ হতে হবে। রেলওয়ে মিনিস্টার? না, তারও উপরে। আমি আর হালে পানি পাই না। ভক্স পপুলি। ভক্স পপুলি? হ্যাঁ, জনগণ। শোনো, আমার এক কাজিন ব্রাদার আছে যে ইতালির সর্ববিখ্যাত সংবাদপত্রের চিফ এডিটর। তাকে আমি আমার সমস্যার কথা জানিয়েছি। ও একজন বিখ্যাত সংবাদদাতাকে আগামী শুক্রবার পাঠিয়ে দিচ্ছে। লাম্পোর এই অবিশ্বাস্য অভিযানটা সচিত্র 8 কলম ব্যাপী শিরোনাম সমেত প্রকাশ করব আমরা। জনগণকে আমরা জানিয়ে দেব এমন একটি কুকুরের স্বাধীনতা হরণ করতে চাইছে রেল বোর্ড। তার প্রতিক্রিয়াটা কি হয় আমরা দেখব। এ ব্যাপারে তোমার সহযোগিতা চাই। আমি সলজ্জে বলি, মাদাম, একটু আগে আমি যা বলেছি সেজন্য লজ্জিত, আপনি আমাকে ক্ষমা করবেন।
মেম সাহেব বললেন, ওসব বাজে সেন্টিমেন্টের কথা বাদ দাও, তুমি লরেঞ্জোকে বলো একটা স্টেটমেন্ট তৈরি করতে, সে কোথায় তাকে ছেড়েছে, তার বন্ধু যার হেফাজত থেকে লাম্পো বার্তেলা স্টেশন থেকে পালায় তারও স্টেটমেন্ট চাই, আর যে ড্রাইভার ওকে রেগ্গিও ক্যালাব্রিয়াতে দেখেছে। ঠিক আছে, বুঝেছি, আমি এখনই টেলিফোনে যোগাযোগ করছি। সংবাদপত্রের রিপোর্টার ভদ্রলোক এসে পড়ার আগেই সব কিছু জোগাড় করে ফেলবো আমি। মেম সাহেব বললেন, সবই জোগাড় করতে পারবে, কিন্তু জনগণের সহানুভূতি আকর্ষণ করতে সবচেয়ে যেটার প্রয়োজন বেশি তা আজ আর আমি জোগাড় করতে পারবো না, সেটা আমাদের নাগালের বাইরে আজ। কিসের কথা বলছেন ম্যাডাম? লাম্পোর প্রত্যাবর্তনের মুহূর্তের সেই কঙ্কালসার মুমূর্ষু চেহারাটার ফটো। আমি বলি, তাও পাবেন, ও মারা যাবে ভেবে মিনা তার অনেকগুলো ফটো তুলেছিল, ভালোই উঠেছিল ছবিগুলো। আগুন ছুটিয়ে লিখলেন সাংবাদিক ভদ্রলোক, এ শতাব্দীর ওডিসি, প্রথম আবির্ভাব থেকে সাম্প্রতিকতম সংবাদ, 5-7টি ছবি, কয়েকটি মেঘ বিলিপ ছবিও সাজিয়ে তুলতে হলো। টিকিটের মালা গলায় লাম্পো, টুরিন রোম, ডিলাক্স ট্রেনের ডাইনিং কার থেকে নিক্ষিপ্ত প্যাকেট সেকেন্ড স্লিপের ফিল্ডারের মতো সে কিভাবে লাফ দিয়ে ধরে, সংখ্যালঘিষ্ঠ আইনরক্ষকদের দেখলে সে কিভাবে সিটের নিচে লুকোয়, সব কিছু। উপসংহারটি ছিল তীব্র শ্লেষে ভরা। রেলওয়ে আইন যে অমোঘ একথা কে না মানবে, কিন্তু আইন কাকে বলি? যার বুনিয়াদে আছে 1,000,000 চান্সের ব্যতিক্রম। সূর্য যে পূর্ব দিকে উদয় হবে এটা আইন নয়, এটা একটা প্রাকৃতিক ঘটনা মাত্র, কারণ এক্সেপশন দিয়ে সে রুল প্রুভড হয়নি। রেলওয়ে রিফ্রেশমেন্ট রুমে ডিনার সারলে বিল মেটাতে হয়, এটা আইন, কারণ রেলওয়ে বোর্ডের মেম্বার অথবা রেলমন্ত্রী ওই 1,000,000 ব্যতিক্রমের বুনিয়াদে এই আইনটা বাঁচিয়ে রেখেছেন। সেক্ষেত্রে বিল হাতে বয় আসে না, আসে বিগলিত বয়ান ম্যানেজার, জানতে স্যারের অসুবিধা হয়নি তো কিছু। লাম্পো তেমনি একটি দুর্লভ ব্যতিক্রম। সারা পৃথিবীর লক্ষ লক্ষ কিলোমিটার রেলপথে এমন কুকুর দ্বিতীয়টি দেখা যায়নি বলে। গোটা ইতালির গর্ব এই দুর্লভ প্রতিভাটিকে রেলের আইনের হাত থেকে বাঁচাতে পারেন আপনারাই, এই পত্রিকার অগণিত পাঠক পাঠিকা। যদি আপনারা প্রতিবাদে সোচ্চার হতে পারেন, যদি আপনারা গর্জে উঠে বলতে পারেন, মুক্ত প্রাণী কমিউটার লাম্পোর অবাধ ভ্রমণের অধিকার হরণের অধিকার আমরা কাউকে দেব না, সেইভাবেই গর্জে উঠল ইতালির সাধারণ মানুষ। ডাক্তার, মুক্তার, ইঞ্জিনিয়ার, মেহনতি মজদুর, সম্পাদককে লেখা চিঠিপত্র কলমে। 2-3 হপ্তা চলল তার জের। দিন 5 পরে আবার ডাক পড়ল বড় সাহেবের ঘরে। ও হে, বড় বিপদে পড়া গেল দেখছি তোমার ওই লাম্পোকে নিয়ে। কেন স্যার, আবার কি হলো? সেক্রেটারি ব্রডকাস্টিং এইমাত্র টেলিফোন করেছিলেন। রেল কর্তৃপক্ষের অনুমোদন নিয়ে ওরা লাম্পোর ওপর একটি ডকুমেন্টারি ফিল্ম তুলতে চান। 7ই নভেম্বর টিমটা আসবে ছবি তুলতে, সব দায়িত্ব তোমার, বুঝলে? আমি তো আনন্দে বিগলিত, বলি, এতে বিপদের কি দেখলেন স্যার? ওষ্ঠপ্রান্তে নয়, চোখের তারায় ওর খুশিয়াল মনের প্রতিবিম্ব পড়ল। গম্ভীর হয়ে বললেন, এসব বেআইনি ব্যাপারের ডকুমেন্টারি ফিল্ম তোলা কি ঠিক? যা হোক, সব ব্যবস্থা করে ফেলো। 5ই নভেম্বর 1953 সকাল 9টায় টিভি ইউনিটটি রোম থেকে এসে পৌঁছবে। আমি সকলকে সতর্ক করে দিলুম, তোমরা দেখো ও হতভাগা কোনো ট্রেনে উঠে না পিটটান দেয়। সবাই খুশিতে ডগমগ, সবাই প্রতিশ্রুতি দিল। নভেম্বরের 1 তারিখ থেকেই লাম্পো নজরবন্দি। কিন্তু ওই আমারে বাঁধবি তোরা, সে বাঁধন কি তোদের আছে? 4 নভেম্বরের রাত্রি থেকেই লাম্পো নিরুদ্দেশ। 5 তারিখ সকালে যথারীতি ওরা এলেন। আমরা কি বলে ক্ষমা চাইবো তা স্থির করে উঠতে পারি না। ওরা যদি ফিল্ম না তুলে ফিরে যায় তাহলে অনেক টাকা ক্ষতি হবে, হয়তো শোকজ নোটিশ জারি হবে। কিন্তু এটা কি আমাদের ডিউটির এখতিয়ারভুক্ত? রেলওয়ে আইন কি বলে এক্ষেত্রে? সব সমস্যার সমাধান হয়ে গেল একটি মাত্র অক্ষরে, সেই ক বর্গের চতুর্থ ধ্বনিটা ঔকার সহযোগে। ভিড়ের পিছনে দাঁড়িয়ে আছেন ফিল্মের হিরো স্বয়ং, ঘৌ। 1958 সালে সরকারি ব্যয়ে নির্মিত ছবি, যার ইংরাজি নাম লাম্পো দ্য ট্রাভেলিং ডগ।
যদি ভারত সরকার আনিয়ে দেখান তাহলে আমাদেরও চক্ষুকর্ণের বিবাদ ভঞ্জন হতে পারে। টেলিভিশনে দর্শকের দরবারে ভক্স পপুলি একটু চেষ্টা করে দেখুন না। ছবিটা সারা বিশ্বে আলোড়ন সৃষ্টি করেছিল। লাম্পোর মালিক সেই অখ্যাত কাপিগলিয়া জংশনের টিকিট বাবু সান ফ্রান্সিসকো থেকে অভিনন্দন পেয়েছিলেন। বাফলো থেকে এয়ারমেলে এসেছিল মার্কিনী উপহার, 1 প্যাকেট বিস্কুট। তথ্যচিত্রটি থেকে সত্যিকারের ল্যাম্পোর ছবি। টিকিট বাবুর সঙ্গে লাম্পো আদর খাচ্ছে তার কাছে। টিকিট বাবুর স্ত্রী ও কন্যার সঙ্গে লাম্পো। ট্রেনের উপর উঠে দাঁড়িয়ে রয়েছে লাম্পো। ট্রেনে যাত্রী লাম্পো। টিকিটের মালা গলায় লাম্পো। বকলসের মতো করে বাতিল টিকিটগুলোকে রেখে তার গলায় এই টিকিটের মালাটা পরিয়ে দিয়েছিলেন লেখক এবং তার শুভানুধ্যায়ীরা, যাতে বিন টিকিটের যাত্রী বলে তাকে আর চিহ্নিত করা না হয়। রোম টুরিন ডিলাক্স গাড়িটার হেড কুকের কাছ থেকে খাবার নিচ্ছে লাম্পো। সে ঠিক জানে কোথায় এসে এই জানলাটা দাঁড়াবে প্ল্যাটফর্মের, এবং সে অধীর আগ্রহে অপেক্ষা করে কখন হেড কুক তার দিকে এই খাবারটা ছুঁড়ে দেবে। আজকের গল্প পাঠের আসরের পর্বটি এইটুকুই। আজকের পর্বে আমরা আনন্দের সঙ্গে দেখলাম কিভাবে সমস্ত পরিস্থিতিটা লাম্পোর পক্ষে গেল। সে আস্তে আস্তে সুস্থ হয়ে উঠল, সম্পূর্ণ সুস্থ হয়ে গেল, এবং তারপর তার যে নিন্দুকেরা, অর্থাৎ যে সমস্ত মানুষজন তাকে পছন্দ করেন না, তার যত্রতত্র রেলওয়েতে ভ্রমণ একেবারেই পছন্দ করেন না, রেলওয়ে আইনের দোহাই দেখান, বলেন এটা বেআইনি, সেই সমস্ত মানুষদের সঠিক উত্তর দিতে একটা পদক্ষেপ নেওয়া হচ্ছে। যেই পদক্ষেপ নেওয়ার একদম সামনের সারিতে আছেন স্টেশন মাস্টার মহাশয়ের স্ত্রী। তিনি ডেকে পাঠান লেখককে এবং তিনি বলেন যে একটা ব্যবস্থা করতে। প্রথম অবস্থায় রেলওয়ে টিকিট বাবু তিনি ভুল বুঝলেও পরে তিনি বুঝতে পারলেন যে লাম্পোর জন্য কি অসামান্য একটা উপায় ভেবেছেন স্টেশন মাস্টার মহাশয়ের স্ত্রী। লাম্পোকে নিয়ে একটি তথ্যচিত্র তৈরি করার পরিকল্পনা হলে এরপর, এবং আমরা দেখতে পেলাম কি সব তোড়জোড় চলেছে। তো তার উপর একটি ডকুমেন্টারি ফিল্ম তৈরি হয়েছিল, তার নামটিও আমরা শুনলাম। একটি ভবঘুরে কুকুর যে হঠাৎ করেই এসে পড়েছে একটি স্টেশনে, এবং সে তার নিজের একটি বিশেষ বৈশিষ্ট্যের জন্য হয়ে উঠেছে সকলের কাছে খুব কৌতূহলের বিষয়, এবং তার সাথে তার একটা খুব সুন্দর আত্মিক সম্পর্ক গড়ে উঠেছে সেই স্টেশনের অনেকের সাথে। তাকে বাঁচানোর জন্য, তার এই রেলে অবাধ ভ্রমণ সুনিশ্চিত করতে কি অসাধারণ প্রচেষ্টাই না করেছিলেন সকলে। সেটি শুনে আমাদের মন ভরে গেল। আমাদের লাম্পো গল্পের একদম শেষ পর্যায়ে এসে পড়েছি আমরা। আগামী সংখ্যায় সমাপ্ত হতে চলেছে এই গল্পটি, এবং তারপর আরো একটি এরকমই আকর্ষণীয় গল্প শুরু হবে আমাদের গল্প পাঠের আসরে। ইত্যবসরে যদি আমাদের এই গল্পের পর্বগুলি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে চ্যানেলটিকে আমাদের পাশে থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। দেখা হবে আপনাদের সঙ্গে আবার পরবর্তী কোনো পর্বে। সকলে ভালো থাকবেন। নমস্কার।